আপনারা দেখবেন যে গণভোট অধ্যাদেশকে ইনফ্রাকচুয়াস হিসেবে ল্যাপস করার প্রস্তাব করা হয়েছে, অর্থাৎ গণভোট অধ্যাদেশের আর কোনো কার্যকারিতা নাই, সেই জন্য এটি অটোমেটিক বাতিল হয়ে যাবে মর্মে গতকালকে মতামত প্রকাশ করা হয়েছে। আমরা মনে করি এই ধারণাটি সঠিক না। গণভোট অধ্যাদেশের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ধারা 6 এবং বাংলাদেশের নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচনের তফসিল ওতপ্রোতভাবে জড়িত, এবং নির্বাচনের তফসিল তার সাথে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ধারা 6 এবং গণভোট অধ্যাদেশের শিডিউলে উল্লিখিত 30টি ঐকমত্যের বিষয়, এইগুলো এতভাবে ইন্টারলিঙ্কড, একটাকে যদি আরেকটা থেকে আলাদা করা হয় তাহলে আরেকটা অটোমেটিক মৃত্যুবরণ করবে। দিজ আর লাইক ইনসেপারেবল টুইন, এগুলো অবিভাজ্য, অবিভক্ত। এই 3টি আইন, বিশেষ করে 2টি আইন, গণভোট অধ্যাদেশ, তার সঙ্গে আছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এবং একই সাথে আছে গণভোট অধ্যাদেশের শিডিউল এবং হাইকোর্টে যে রিট পিটিশনটি পেন্ডিং আছে তার রুল, একই সাথে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচনের তফসিল, এগুলো ইনসেপারেবল, এন্ট্যাঙ্গেলড, একটা থেকে আরেকটাকে সরিয়ে মৃত্যুবরণ করানোর কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। যা কিছু হবে এসব কিছুর একসাথে হবে, যে সিদ্ধান্তই নিতে হবে এই সিদ্ধান্ত নিতে হবে সবগুলোকে একসাথে করে। 6 ধারায় বলা আছে যে গণভোট অধ্যাদেশ গণভোট সংগঠনের লক্ষ্যে, নির্বাচন কমিশন কর্তৃক গণভোট সংগঠনের লক্ষ্যে একটা আইন প্রণয়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ধারা 6, সেখানেই সেই আলোকেই একটি গণভোট অধ্যাদেশ জারি করা হয়েছে। এখন যদি গণভোট অধ্যাদেশকে আপনি সেপারেট করে কিল করে দেন, নাই করে দেন, তাহলে ইট উইল এফেক্ট ডাইরেক্টলি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ধারা 6, তার প্রিয়েম্বল এবং গণভোট অধ্যাদেশের শিডিউল। গণভোট অধ্যাদেশের শিডিউলটা যদি আপনারা দেখেন, এখানে জাতীয় ঐকমত্য কমিশনে একমত পোষণ করা 30টি বিষয়ের লিস্ট দেওয়া আছে। এই 30টি বিষয় আবার গণভোট হয়েছে যে 4টি প্রশ্নে, তার মধ্যে 1টি প্রশ্নের অন্তর্ভুক্তি আছে। এখন যদি এটাকে বাদ করেন তাহলে আপনাকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়েও প্রশ্ন উত্থাপিত হবে, একই সাথে জুলাই সনদ নিয়েও প্রশ্ন উত্থাপিত হবে। ফলে আমরা মনে করি দিস ইজ অ্যান অ্যাবর্টেড স্টেপ, এটা নেওয়া উচিত নয়। যা কিছু হওয়া উচিত এই অধ্যাদেশকে পাশ করা উচিত, আর ভাগ্য নির্ধারণ করা উচিত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ, তারপরে হবে গণভোট অ্যাক্ট, তার সঙ্গে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচনের শিডিউল, সব কিছু একসাথে সমাধান করতে হবে, অন্যথায় এটি কার্যকর হবে না। আপনারা ইন্টারেস্টিং, এখানে একটা জিনিস বলতে হবে, 1991 সালে বেগম খালেদা জিয়া সরকারের আমলে আরেকটা গণভোট অ্যাক্ট জারি করা হয়েছে, যেই অ্যাক্টটা বাংলাদেশ সংবিধান থেকে 15 সংশোধনীর মাধ্যমে যখন গণভোটকে বিলুপ্ত করে দেওয়া হয়, তখনও গণভোট অ্যাক্ট নামে একটা অ্যাক্ট কার্যকর ছিল। সংবিধানের আলোকে 142 অনুচ্ছেদে যে গণভোটের বিধান আছে, এটাকে কার্যকর করার জন্যই মূলত গণভোট অ্যাক্ট নামে একটা অ্যাক্ট পাস করা হয়েছিল। কিন্তু আপনারা দেখবেন 15 সংশোধনী দীর্ঘদিন কার্যকর ছিল, যেখানে গণভোটের কোনো বিধান ছিল না। কিন্তু ঠিকই গণভোট অ্যাক্ট 1991, যা অক্টোবর মাসে জারি করা হয়েছিল, সেটা কার্যকর ছিল। তাহলে এখন কেন তারা এই কথা বলছেন যে যেহেতু তার কার্যকারিতা নাই সেই জন্য অটোমেটিকটা বাতিল হয়ে যাবে? এই প্রশ্ন যদি আপনারা সমাধান করতে চান তাহলে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, একই সাথে জুলাই সনদ, একই সাথে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল এবং ইলেকশনের রেজাল্ট একসাথে ডিসপোজ করতে হবে। আদারওয়াইজ দেয়ার উইল বি এ লিগ্যাল chaos অ্যান্ড লিগ্যাল কমপ্লেক্সিটিস। সেকেন্ড প্রশ্ন, গুম প্রতিরোধ এবং প্রতিকার অধ্যাদেশ বাতিল করতে চেয়েছেন, অধ্যাদেশও বাতিল করতে চেয়েছেন। কি কারণ দেখিয়েছেন জানেন? ইন্টারেস্টিং। তারা বলেছেন গুম এবং খুনের সাথে সরকারের সংবেদনশীল আইন শৃঙ্খলা বাহিনী জড়িত আছে মর্মে এই আইনটি পাশ করা দরকার নাই, এবং মানবাধিকার কমিশনকে স্বাধীনতা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সহ বাকিরা কিভাবে অ্যাপয়েন্টেড হবেন, সার্চ কমিটি হবে,
আপিলেট ডিভিশনের একজন বিচারপতির নেতৃত্বে সার্চ কমিটি গঠিত হবে। তাদের চাকরি থেকে যদি সরাতে হয় তাহলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেভাবে সরায় একইভাবে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সহ কমিশনের মেম্বারদেরকে সরাতে হবে এবং গুমের ডাইরেক্ট তদন্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে মানবাধিকার কমিশনকে। এখন তারা বলছেন গুম প্রতিকার প্রতিরোধ আইনও থাকবে না, মানবাধিকার কমিশনের আইনও থাকবে না, তাহলে গুমের তদন্ত করার যে এজেন্সি আছে, যা ল এনফোর্সমেন্ট এজেন্সি, ডিজিএফআই থেকে শুরু করে পুলিশ পর্যন্ত তারা আসামি হয়, এই তদন্ত করবে কে? ওই আইনে আছে সো মোটো তদন্ত করতে পারবেন। কেউ যদি অভিযোগ নাও দেন, গুম কমিশন যদি মানবাধিকার কমিশন যদি মনে করেন শত প্রণোদিত হয়ে তদন্ত করবেন, তাও তারা তদন্ত করতে পারবেন। এখন এসে তারা বলছেন এই আইনগুলো ল্যাপস হয়ে যাবে, নতুন করে পুনর্বিবেচনা করে আইন প্রণয়ন করা যেতে পারে। আমরা মনে করি দিস ইজ ডিসরিগার্ড টু দি হোল রিফর্ম প্রসেস, দিস ইজ অলসো ডিসরিগার্ড টু দি ইন্টারন্যাশনাল কমিউনিটি। এই আইন প্রণয়নের সঙ্গে আমরা যারা জড়িত ছিলাম, দেশে বিদেশের মানুষ যারা জড়িত ছিল, দিস ইজ সিরিয়াস ভায়োলেশন অফ দেয়ার ইন্টেন্ট অ্যান্ড এগ্রিমেন্ট অ্যান্ড আর্গুমেন্ট। সেকেন্ড ইন্টারেস্টিং জিনিস, তারা বলছেন দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত যে সংশোধনী অধ্যাদেশ আছে এটাও তারা বাদ চান। আপনারা জানেন দুর্নীতি দমন কমিশনের অধ্যাদেশ, সংশোধনী অধ্যাদেশে কি আছে? সেখানে বলা ছিল দুদকের মহাপরিচালক এবং পরিচালকগণ একটা সার্চ কমিটির মাধ্যমে তাদেরকে নিয়োগ করা হবে। সরকার চাইলেই হায়ার এবং ফায়ার করতে পারবেন না। তারা বলছেন এই সার্চ কমিটির বিধানটাকে তারা বাতিল চান। তাহলে দুদকের মহাপরিচালক কিভাবে অ্যাপয়েন্টেড হবে? দুদকের পরিচালকগণ কিভাবে অ্যাপয়েন্টেড হবেন? সরকার যারে চাইবেন তাকেই বসাবেন, যাকেই বাদ দিতে চাইবেন তাকেই বাদ দেওয়াবেন। মহাপরিচালককে তারা এক ধরনের প্রেশার ক্রিয়েট করেই তাকে পদত্যাগ করিয়েছে। এখন যদি কেউ স্বেচ্ছায় পদত্যাগ না করে নতুন যে একজন অ্যাপয়েন্টমেন্ট দিবেন, সার্চ কমিটির অধ্যাদেশ যদি বাতিল হয় তাহলে দুদকের মহাপরিচালক কিভাবে অ্যাপয়েন্টেড হবেন? তার তো কোনো প্রসেস নাই। দুদকের চেয়ার। এবং আরো ইন্টারেস্টিং দেখেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশকে ওনারা বলেছেন অসাংবিধানিক, এই জন্য বাতিল চেয়েছেন। এই মর্মে একটা রিট পিটিশন হয়েছিল হাইকোর্ট ডিভিশনে, আপনারা সাংবাদিকরা অনেকেই সাক্ষী। এই বিচারক নিয়োগ অধ্যাদেশ চ্যালেঞ্জ করে রিট পিটিশন নাম্বার 3936/2025। আজকে যে কারণে তারা অসাংবিধানিক বলছেন, এই কারণেই একটি রিট পিটিশন হয়েছিল, অনারেবল হাইকোর্ট ডিভিশন ওই রিট পিটিশনটা সামারিলি রিজেক্ট করে দিয়েছেন উইথ অবজারভেশন। এখন এসে বলছেন এই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা অসাংবিধানিক, এই জন্য আইনটাকে আমরা ল্যাপস করে দিতে চাই। তাহলে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ হবে কি করে? আগের মতো কানাকানি করে? আগের মতো এক ধরনের প্রেশার ক্রিয়েট করেই তাকে পদত্যাগ করিয়েছে। এখন যদি কেউ স্বেচ্ছায় পদত্যাগ না করে নতুন যে একজন অ্যাপয়েন্টমেন্ট দিবেন, সার্চ কমিটির অধ্যাদেশ যদি বাতিল হয় তাহলে দুদকের মহাপরিচালক কিভাবে অ্যাপয়েন্টেড হবেন? তার তো কোনো প্রসেস নাই। দুদকের চেয়ার। এবং আরো ইন্টারেস্টিং দেখেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশকে ওনারা বলেছেন অসাংবিধানিক, এই জন্য বাতিল চেয়েছেন। এই মর্মে একটা রিট পিটিশন হয়েছিল হাইকোর্ট ডিভিশনে, আপনারা সাংবাদিকরা অনেকেই সাক্ষী। এই বিচারক নিয়োগ অধ্যাদেশ চ্যালেঞ্জ করে রিট পিটিশন নাম্বার 3936/2025। আজকে যে কারণে তারা অসাংবিধানিক বলছেন, এই কারণেই একটি রিট পিটিশন হয়েছিল, অনারেবল হাইকোর্ট ডিভিশন ওই রিট পিটিশনটা সামারিলি রিজেক্ট করে দিয়েছেন উইথ অবজারভেশন। এখন এসে বলছেন এই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা অসাংবিধানিক, এই জন্য আইনটাকে আমরা ল্যাপস করে দিতে চাই। তাহলে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ হবে কি করে? আগের মতো কানাকানি করে? আগের মতো টেবিলের নিচে দিয়ে কে কাকে পছন্দ করি আর কে কাকে অপছন্দ করি, এইভাবে এটা পছন্দ করেন, এটা পছন্দ করেন, কে কার জুনিয়র আর কে কার সিনিয়র, কার বাড়ি কোথায়, কার আইডেন্টিটি কি, কার রাজনৈতিক পরিচয় কি, এইভাবে নিয়োগ দিবেন? এই নিয়োগ প্রক্রিয়া থেকে সরে এসে কমিশন হলো, যাচাই বাছাই প্রক্রিয়া হলো, গণবিজ্ঞপ্তি হলো, ভাইবা হলো, প্রধান বিচারপতি সেই কমিশনের প্রধান। এখন এসে বলছেন প্রধান বিচারপতি